মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে? আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। এইটা না খুব বিতর্কিত একটা ব্যাপার, আমি গানের জন্য কোনো অ্যাওয়ার্ড পাইনি। আজকে আমার মন ভীষণ ভালো। কেন কেন সেটা জানতে ইচ্ছে হচ্ছে তো আপনাদের? আজকে আমার পডকাস্টে, ৭১ এন্টারটেনমেন্ট পডকাস্টে আমার ভীষণ প্রিয় একজন গায়ক এসেছেন গেস্ট হয়ে। গেল সপ্তাহে সেই গায়কের ছিল জন্মদিন। তিনি পা রেখেছেন ৮১ বছর বয়সে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় ২১ পদকপ্রাপ্ত গায়ক খুরশিদ আলম। কেমন আছেন? ইনশাল্লাহ অনেক ভালো। আপনি কেমন? ভালো? আমিও খুব ভালো আছি। আর ভালো না থাকার তো কোনো কারণ নাই, কারণ আমার সামনে আপনি বসে আছেন, না না, যার গান শুনে শুনে বড় হয়েছি। স্যার, গত সপ্তাহে আপনার জন্মদিন ছিল, ৮১ বছর বয়সে পা রাখলেন। কেমন কেটেছে এবারের জন্মদিন? কি কারণে বিশেষ ছিল এবারের জন্মদিনটা? সত্যি কথা বলতে কি, জন্মদিন আমি এইভাবে পালন করি না। এইবার চ্যানেলের যে শাইখ সিরাজ সাহেব আছেন, বার্তা সম্পাদক, উনি ধরেছেন যে ওনার উপরে একটা ডকুমেন্টারি, এটা অনেক আগের, তো সেটা এই আমার জন্মদিনের প্রচার করুন একজন প্রেজেন্টেশন হিসেবে। তো এইটা আবার পেপারের প্রচার হলো, হওয়াতে আরও বাইরের লোকজন জানলো, আমার যারা শ্রোতা আছেন, ভক্ত আছেন, তারাও জানলো। জানার পরে যেটা হয়ে গেলো বিরাট বড় একটা হয়েছে। এটা এইভাবে জন্মদিন আমি কোনোদিন করিনি। সত্যি ভীষণ ভালো কেটেছে জন্মদিন এবার। হ্যাঁ অবশ্যই, আল্লাহ কাছে কোটি কোটি শুকরিয়া। স্যার, আপনাকে মানুষ পছন্দ করে সিলেক্টিভ বেশ কিছু গানের জন্য। আমি যদি বলবো, চুমকি চলেছে একা পথে, চুরি করেছো আমার মনটা, মিস লঙ্কা সিনেমার গান, মা গো মা, আরও অনেক কালজয়ী গান আছে। ফার্স্ট বিটের গানগুলি পছন্দ করে। আমি বলি 72-তে আমরা একটা গান করেছিলাম, এটা অনেকে জানে না। সেখানে নায়করাজ রাজ্জাক ছিলেন, এই গানটার লিপসিং করেছিলেন। এবং এটার কবির আনোয়ার বলে একজন ভদ্রলোক আমেরিকায় থাকেন, ওনার গানটার গীতিকার উনি পরিচালক ছিলেন স্লোগান ছবিতে। স্যার, যে গানটা আপনি আমাকে ধরিয়ে দিলেন, মনে পড়ে কি দু একটা লাইন? হ্যাঁ, তো ওইটা স্লোগান ছবির গানটা মনে আছে একটু স্যার। মানে আফটার লিবারেশন আমাদের দেশে সন্ত্রাসটা বাড়লো, চিন্তায় পারলো, লম্বা চুল, বেল বটম প্যান্ট এবং জুলফি টুলফি ছিল আর কি সবাই। তো ওইটার উপরে গানটা করেছিল। এটা গীতিকার কবির আনোয়ার এবং সঙ্গীত পরিচালক আলম খান। এটা নায়করাজ রাজ্জাকের লিপি। একটা খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, একটা বারে ছিল এই গানটা। এটা তবলার ধেরে কেটে তাক, আজকাল হয়ে গেছে সব বরবাদ, ড্রামটা বাজাও জোরে তালে তালে, নাচবো সবাই জোরা জোরা মিলে, এই তো চাই আমরা সবাই। তবলার ধেরে কেটে তাক, আজকাল হয়ে গেছে সব বরবাদ, দাড়ি জুলফি খুকি বুড়ি সবাই রাখে, হাই জ্যাক করে বড় বড় স্বপ্ন দেখে, হে লালা, দাড়ি জুলফি খুকি বুড়ি সবাই দেখে, হাই জ্যাক করে বড় বড় স্বপ্ন দেখে, গার্লফ্রেন্ড আর ওয়েস্টার্ন বাদ্য পেলে ইয়াহু ইয়াহু হেঁকে মরে, তবলার ধেরে কেটে তাক, আজকাল হয়ে গেছে সব বরবাদ। এটা খুব ফাস্ট বিটের গান। স্যার, জাস্ট নাও আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস, আই এম স্পিচলেস স্যার। তখন এখনো এত সুন্দর লাগে যে 1972-তে এইরকম গান করা, এটা আলম খান সাহেবের পক্ষে সম্ভব। অসাধারণ। স্যার, আমি যে প্রসঙ্গে ছিলাম, এর আগে কিন্তু আমি 1967 একটা গান করেছিলাম, এটা বেতারের জন্য। এটা গীতিকার ছিলেন যেমুনেসা জামাল, সুরকার যিনি আমাকে খুরশিদ আলম হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন শ্রদ্ধা আজাদমান সাহেব। উনার একটা গান, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো
না পলাশের গুচ্ছ, এটা গীতিকার ছিলেন জীবনানন্দ, বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন গীতিকার। ওনার ছোটো বোন আঞ্জনা আপা গান করেন এবং ওনার মেয়ে অত্যন্ত একজন নামকরা গায়িকা ছিলেন জিনাত রানা। স্যার আমি সত্যি ভাষা হারিয়ে ফেলতেছি, মানে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। যিনি 81 বছর বয়সে পা রেখেছেন, আর একটা গান বলি, তিনি 18 বছর বয়সের কিশোরের মতো গান গাচ্ছেন। না আর একটা গান আছে, এটা ছবিটা রিলিজ হয়নি বুঝছেন। নজরুল ইসলাম বাবু বলে একজন গীতিকার ছিলেন, উনি মারা গেছেন জামালপুরে বাড়ি। আর শেখ সাদী খান এখনও জীবিত আছেন, তো ওনার সুর করা গানটা রিলিজ হলো কী হতো জানি না, একটু শুনি, একটু রেখে দিবি। কারে ধরি কারে মারি কিছু বুঝি না, যে যত আছে মারপিট সবের শেখায় আছে, কুংফু কারাতে জুডু 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 লেজ কাটা হনুমান বলো বাবা ডাকে, এই কথা কখনো বলি যদি মাকে, খেলতে বলে যে লুডু নাও, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, কারে ধরি কারে মারি কিছু বুঝি না, যে 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 চলো। স্যার এবার আপনি বলেন হোয়াট ক্যান আই ডু, আমি কি করব স্যার, আমি তো মুগ্ধ স্যার। স্যার এবার আমরা একটু পিছনে ফিরে যাব। অবশ্যই। আপনি ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীতও শিখেছিলেন। না, রবীন্দ্রসঙ্গীত যেটা হলো, রবীন্দ্রসঙ্গীতটা আমার চাচা এটার উদ্যোক্তা ছিলেন। ওনার নাম সম্ভবত হায়দার, আবু হায়দার সাজদুর রহমান। হ্যাঁ আমি পড়েছি ভালো নামটা আবু হায়দার সাজদুর রহমান। উনি ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং একাধারে বিভিন্ন বই লিখেছেন, যেরকম ডিটেকটিভ বই ছিল ভাইপারের মরণ ছবল, রক্তলুবী ভাইপার, বিষ্ণুপুর মার্ডার কেস, ডেথ ইন দ্য স্টুডিও। তারপর আবার গানও লিখেছেন আমার নিজের গাওয়া, যেরকম আমি বন্দি পাখি গেয়েছি, অনেক স্যাড সং, ঠিক আছে। এই চাচা আবার একটা গান লিখেছে প্রিয়তমার ছবিতে, আমার এই কলজেটায় চাকু মেরে ঘায়েল করে ফালি ফালি করে দিয়ে কোথা নিতে চায় বলে দে, তোমার ওই নামেতে মোকদ্দমা করে দেব, এরকম টাইপের একটা গান। স্যার আপনি প্রথম সিনেমায় গান গাইলেন কোন ছবিতে, কত শোনা এবং কার মাধ্যমে এলো সেই অফার? এটা হলো ওই বললাম যিনি আমাকে মানে আজকে খুরশিদ আলম হওয়ার পেছনে যাদের প্রত্যেকের অবদান ছিল, যেরকম বাংলা তৎকালীন যে ঢাকায় একটা কলেজ ছিলেন, যেটা এখন ইউনিভার্সিটি হয়েছে, জগন্নাথ ইউনিভার্সিটি, এটা কোনো এককালে কলেজ ছিল। সেখানে একজন অজিত কুমার গুহ বলে বাংলার হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তো আমি একটা ফাংশনে গেছি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। তো উনি রবীন্দ্রসঙ্গীত শুনে বললেন গলাটা খুবই ভালো, কিন্তু উচ্চারণটা একদম পুরা বিহারিদের মতো হয়। তা আমি তখন বললাম স্যার আমি তো উর্দু মিডিয়ামে স্কুলে পড়ি, তো ওই যে বন্ধুবান্ধব যারা ওদের সঙ্গে 8 ঘন্টা কাজ করতে হয় তাতে এটা। তো উনি আমাকে কিছু উচ্চারণ শিখেছিলেন। এবার প্রত্যেকে, এবং যিনি আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসেন উনি প্রয়াত আজাদ মানুষের, ছবির নাম আগন্তুক, আর পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, আর প্রযোজক ছিলেন ইফতেখার রহমান সাহেব, এবং নায়ক রাজা দেখে লিপি আমার জীবনের প্রথম গান, এবং খুবই মানে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত প্রাণ ছোঁয়া একটা গান। স্যার যে গানটা গাওয়ার পর সিনেমার গায়ক হিসেবে, মানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আপনার অভিষেক হয়ে গেল, সেই গানটা কি মনে আছে স্যার? অবশ্যই স্যার 2 লাইন। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানে কি আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। গানটিতে পারফর্ম করেছিলেন জাফর ইকবাল। না, এটাতে নায়ক রাজ রাজ্জাক। নায়ক রাজ্জাক, তার মানে আপনার প্রথম সিনেমার প্রথম গানে আপনি পেয়ে গেলেন নায়ক রাজ্জাক। অবশ্যই। তারপর যে সেই জার্নিটা শুরু হলো, সেটা তো একটা লম্বা রেসের ঘোড়া। এরপরে আপনার পিচ ঢালা পথে গেছি। কোন গানটা? একটা কমেডিয়ানের লিপি ছিল, আচ্ছা, এই আমি পাগল 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 দুনিয়ায় মানুষ চিনে দেখুন একটা ছিল। তারপর থার্ড গানটা যেটা গেলাম জাফর ইকবালের লিপি, সাধারণ মেয়ের ছবিতে। এটা গীতিকার গান বাংলাদেশে অত্যন্ত গুণী গীতিকার গাজী মাজুল সাহেব এবং সুরকার প্রয়াত সত্য সাহা। ওইখানে ছিল ডিম 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 মারো যত পারো জোরে মারো, ভেজে ভেজে খাবো, খেয়ে তাগরা হব, তাগরা হয়ে আগ্রা যাবো, তারারুম 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 তারুম বাবা গো মামা গো চাচা গো, একটা গান ছিল।
স্যার হাউ কুড ইউ রিকল অল লিরিক্স? সবগুলো লিরিক্স কিভাবে মনে থাকে? আমার একদম ডিমান্ড, A to আমার Z? চাওয়া পাওয়ার ভিতরে একটাই ছিল যেন যতদিন আমি জীবিত থাকবো গান গাইতে পারি। এবং তাই হচ্ছে স্যার। আল্লাহর কাছে কোটি কোটি শিক্ষা। স্যার এই যে মানুষ খুরশিদ আলম নামটা শুনলে প্রথমেই মনে করে যে খুরশিদ আলম রাজ্জাকের জন্য সবচেয়ে বেশি গান গেয়েছে। খুরশিদ আলম মানে রাজ্জাকের আলোচিত গানগুলি হচ্ছে খুরশিদ আলমের। এই যে পরিপূরক একটা ব্যাপার, নায়ক এবং গায়কের যে একটা সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক, সেটা আপনার সঙ্গে রাজ্জাক সাহেবের ছিল। তো মা গো মা এই গানটা অনেক হিট হয় সমাধি সিনেমার। এই গানটার পেছনের গল্পটা একটু জানতে চাই। আমি বলি গাজী মাজনুর সাহেব এটার কাহিনীকার এবং এটার পরিচালক উনি নিজে। তো উনি ওই সত্য শাহ ওনার সুরকার ছিলেন, ওনাকে দিয়ে গান করান। তো সবাই ডিসিশন হলো যে এই গানটা খুরশিদ আলম করেন। তো এখন হয়েছে কি আমাদের কোনো, যেরকম আমি জীবনের প্রথম কোন স্টুডিওতে গান করেছি, ঠিক আছে, আমি এমনি বলতেছি ইস্ট পাকিস্তান গ্রামোফোন কোম্পানি, কিন্তু কোথায় ছিল ওটা তো নাই। এখন ওই ফার্মগেটে যে একটা ইসলামিক কি একটা ডায়াগনোসিস সেন্টার আছে ওইটাই মেতে ছিল। আচ্ছা, তারপর আমি যেই সমাধি ছবির গানটা করেছিলাম এটা কাকরাইলে, যেটা এখন কর ভবন, বিচারপতিদের বাড়ির পরে যে একটা কর ভবন আছে, এটা ইফসা স্টুডিও ছিল। এটা বাংলাদেশের প্রথম যে ব্যান্ডের রেভলিউশন নিয়ে আসে জিঙ্গা গোষ্ঠী, সাফায় সাহেব এটার মালিক ছিলেন, ওনার বোন নাজমা জামান গান গেতেন। তো ওইখানে গানটা করেছিলাম। এটা ঠিক মানে এটা বিতর্কিত বলবো না, কিছু লোক এটা খুব ভাবে এই গানটাকে বেশি গ্রহণ করেছিল, আবার অনেকেই বলে মা কি ছেলেকে কখনো দেওয়ানা বানায়, এরকম ভাবে এটার ব্যাপারেও একটা বিতর্ক রয়েছে। স্যার দেরি না করে আমরা সেই কাঙ্ক্ষিত গানটা শুনবো আরেকবার সরাসরি আপনার মুখ থেকে। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। সাংঘাতিক জনপ্রিয় পেয়েছে। আরেকটি জনপ্রিয় গান আছে, ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় গান। আপনার এত এত হিট গান আছে, কোনটা রেখে কোনটা আমি সিলেক্ট করব, কিন্তু যদি বলেন মিতুল তুমি আমার একটি গানই বলতে হবে যে গানটা তোমার সবচেয়ে প্রিয়, আমাকে যদি এই প্রশ্নটা করেন আমি বলবো চুরি করেছো আমার মনটা, মিস লঙ্কা ছবি। মিস লঙ্কা ছবি জয়েন্ট ভেঞ্চার একটা ছবি, আমার ভীষণ ভাল লাগে, আমি প্রায় গানটা ছেড়ে শুনি। এটা গানটা লিখেছে আপনার, আমি যদি ভুল না করি খুব সম্ভবত SM হিদায়ত সাহেব বোধহয় লিখেছে বোধহয়। এটা মিস লঙ্কা ছবির, এবং এটার প্রযোজক ছিলেন মধুমিতা মুভিজ। নায়ক ছিলেন পাকিস্তানের হিরো ফয়সাল আর নায়িকা ববিতা। ববিতার সঙ্গে জুটি ছিল। এটা শিলংয়ের রেকর্ডিং হয়েছে, শুটিং হয়েছে। তো একটু চেষ্টা করি গানটা গাও। প্লিজ। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিস লঙ্কা, লাজুক বদন কেন কাঁপছে, ও কে জানে মন কি যে ভাবছে, চোখে চোখে কিছু বলো না, মনের সাগরে ঢল নামছে, মৌসুম এলো যেন আচমকা, মৌসুম এলো যেন আচমকা, হায় রে হায় মিস লঙ্কা। স্যার মাই হার্ট ডান্স উইথ জয়স, এত ভালো লাগতেছে স্যার, এত জোস। স্যার এই গানটা যখন সিনেমাটা মুক্তি পেল, গানটা তখন তো ভাইরাল শব্দটা ছিল না, কিন্তু গানটা যখন সবার কাছে পৌঁছালো, রেডিওতে প্রচুর বাজত, এই গানটা নিয়ে কি আপনার কোনো মজার স্মৃতি আছে রাস্তাঘাটে? না, এটা হচ্ছে কি, এটা তো পাকিস্তানের রেকর্ডিং হচ্ছে, পাকিস্তানের উর্দু থেকে। এটা আমি ওই গানটা শুনেছিলাম। তো এইখানে যায় গোলাম হোসেন লাডু বলে একজন সুরকারের নামে যায়, উনি আলী হোসেন সাহেব একজন বাংলাদেশের অত্যন্ত প্রতিষ্ঠিত সুরকার, ওনার ছোটো ভাইয়েরকে। তো এটার প্রযোজক ছিলেন আজিজুর রহমান বলি, চিত্রনায়িকা অঞ্জনার হাজব্যান্ড ছিলেন। তো উনি খুব টাইপের, মানে খুব রসিক টাইপের। আপনি তো ফার্স্ট বিটের গান এটা একটু গাওয়ার চেষ্টা করেন। তো গাওয়ার চেষ্টা করেছে যতটুকু পেরেছে। আশরাফ সিদ্দিক কিংবা এরকম টাইপের একজন সুরকার, কিন্তু অরিজিনাল সিঙ্গার বলতে আমি যদি ভুল না করি উনি পাকিস্তানের লোক, উনি এটা করেছিলেন। এবং
ওইখানে রিদম সাইডটা এত করা ছিল না, এটা গাওয়া খুব অসুবিধা ছিল। নিচে স্যার, ভারতের সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা শোলে 1975 সনে মুক্তি পেয়েছিল। শোলে ছবিতে অভিনয় করেছিল অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া বচ্চন এবং গব্বর সিং চরিত্রে ছিলেন আমজাদ খান, আর সঞ্জীব কুমার ছিল আরেকটা মানে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে, যার দুইটা হাত কাটা থাকে। সেই ছবিটা ওই দেশের ইতিহাসে সবচেয়ে আয় করা ছবি। তার 2 বছর পর যখন বাংলাদেশে একই ছবি হয়, বাংলাদেশের ছবিটার নাম দেয় দোস্ত দুশ্মন, এবং সেই ছবিতে সবচেয়ে হিট গানটা আপনি গেয়েছেন। এবং এই গানটা 1977 সন থেকে এখন পর্যন্ত, আমি যদি ভুল না করে থাকি, 49 বছর এখন পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে 10টা হিট গানের মধ্যে একটা। গানটা অলরেডি আমাদের অডিয়েন্স বুঝে গেছে কোন গানটার কথা বলবো। চুমকি চলছে একা পথে, চুমকি চলেছে একা পথে, চুমকি চলেছে একা পথে। এই গানটার বিহাইন্ড দ্য সিনের গল্পটা শুনবো, কিভাবে এলো এই গানের অফার, কোথায় গীতিকার হলো দেওয়ান নজরুল সাহেব, সুরকার আলম খান, এবং নায়িকা ছিলেন শাবানা, নায়ক ওয়াসিম, নায়িকা ছিলেন শাবানা, নায়ক ওয়াসিম, নায়ক ছিলেন ওয়াসিম আর সোলেনা। এইখানে 2টি গান, সুচরিতাও ছিল। আমার 2টি গান গাওয়া আছে, একটা হলো সোলো আর একটা ডুয়েট। ওই যে ওখানে গান ছিল, এ দোস্তি हम नहीं तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। যে এইখানে আবার গেছিলাম, আমাদের একজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী আছে ফাহিম হোসেন চৌধুরী, ও আর আমি গেছিলাম, দোস্ত আমরা দুজন হব না দুশ্মন, ছিঁড়বে না এ বাঁধন, রব চিরদিন। সোহেল রানা আর ওয়াসিমের উপর পিকচারাইজ হয়। জি, কিন্তু আমরা চুমকি চলেছে একা পথে, চুমকিটা হলো যে দেওয়ান নজরুল সাহেবের লেখা এবং আলম খানের সুর করে। এটা চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, ও চুন্দরী চলেছে একা পথে, এই সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো, ও চুমকি চলেছে একা পথে। স্যার আমার একটা ইচ্ছা আছে স্যার, আমার ইচ্ছাটা স্যার প্লিজ পূরণ করবেন। ও টাঙ্গেওয়ালি, ওখান থেকে একটু ধরেন। ও টাঙ্গেওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো, ও টাঙ্গেওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো, একা একা এই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাব আমি, হই হই হই, সুন্দরী চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। গানটা যখন সুপার ডুপার হিট হয়ে যায়, আপনি তো নিশ্চয়ই স্টেজ শো করেন, কনসার্ট করেন, দেশ বিদেশে শো করতে যান, সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে আপনার কোন গানটার জন্য, অথবা কোন গানগুলোর জন্য? এইটার জন্য, এই গানটার জন্য আসে। এটা এখন 2000, আমি তো বলি যে এটা 2026, আমার তো মনে হয় যে আরও 30-40 বছর চলবে আর কি। এইটা কারণটা আমি বলি যে আমি যখন গিয়েছিলাম তত এত ওয়েস্টার্ন বিট ছিল না, ঠিক আছে। একজন ভদ্রলোক, নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, ওনার বাড়ি নর্থ বেঙ্গলে, নওগাঁতে বাড়ি, পথিক নবী কিংবা এরকম পথিক নবী এই গানটা করেছেন, উনি এটা রিমিক্স করেছেন, সেখানে বেস গিটার ড্রাম টাম দিয়ে। কেমন লেগেছিল আপনার কাছে? হ্যাঁ অবশ্যই, চেঞ্জ তো আসছে ভালো। এই উনি কিছুটা এটার এই মানে আমি বললাম এত দূর আসার পিছনে আলম খান ভাইয়ের তো অবদান অবশ্যই আছে, সেই সঙ্গে ওনারও অবদান আছে যে এই গানটাকে হিট করার জন্য। কিন্তু আপনি যখন এটা বললেন, মানে আপনার এই গানটাকে রিমিক্স করেছিলেন আরেকজন, যে কারণে এই গানটা আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। কিন্তু এরকম একটা গল্প আমি জানি, আপনার একটা গান আছে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, এই গানটাও তো পরবর্তীতে রিমিক্স করে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলার ছবিতে ইউজ করা হয়েছে, তাই নয় কি স্যার? আমি শিওর না, আমি যতটুকু জানি যে ব্যাচেলার ছবিতে আপনার এই গানটা
ইউজ করা হয়েছে। তো মূল এই গানটা আসলে বেসিক্যালি কোন সিনেমার? এটা হলো- আজকে না হয় ভালোবাসা আর এটা হলো কোনোদিন নয়। মিন্টু আমার নাম ছাত্র, মিন্টু আমার নাম, যেটা মিন্টু আমার নাম সোহেল ছাত্র, রানা আর ববিতা ছিলেন। ববিতার সোহেলানা এটার এই যে মিন্টুর, এই যে মিন্টু পরিচালিত, আর আপনার সুরকার আলম খান। জি স্যার, স্যার এই গানটার 2 লাইন স্যার। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো, আমায় একা ফেললে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানে খুলে যাবে আরো, স্বপ্নের রানী তুমি দাও না একটু অনুমতি, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। জাস্ট ট্রিমেন্ডাস স্যার। মানে আপনাকে জাজ করার মতো ক্ষমতা বাংলাদেশের কারণে আপনার গায়ক এটা অন্য একটু লেভেলের। মানে বেশি বাড়াবাড়ি। আমি হয়েছে কি, যতটুকু পারফেক্ট করা যায় আর কি, একটা গানকে যতটুকু ভাবে জনপ্রিয় করা যায় সেটা চেষ্টা করি, বাদ বাকি যারা যন্ত্র বাজান। স্যার, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আসতেছে। আমার আর 2টা প্রশ্ন করতে চাই স্যার। সেটা হচ্ছে, আপনার আরেকটা সুপারহিট গান আছে যেটা সবাই পছন্দ করে, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। এই গানের অফারটা কিভাবে এলো আপনার কাছে? গানটা করে কেমন লেগেছিল? সেই গল্পটা একটু শুনতে চাই। এটা বোধহয় ছবিটার নাম বোধহয় ওয়াদা। ওয়াদা। ওয়াদা ববিতা আর ছবি। বুলবুল আহমেদ। এটা প্রযোজক ছিলেন নায়ক বুলবুল আহমেদ সাহেব আর মাসুদ করিম সাহেব গীতিকার। আর এটা সুবল দাস, একজন বাংলাদেশের অত্যন্ত গুণী জি এবং স্যার, অত্যন্ত চিনি স্যার। জনপ্রিয় ছিলেন। সুবল দাস সম্পর্কে একটু বলি যে উনি কিন্তু বেসিক্যালি ছিলেন আজাদ বয়েজ ক্লাবের গোলকিপার। প্রত্যেকেরই একটা অভ্যাস থাকে, যেরকম সুবল দা যখন গান রেকর্ডিং হতো, যত রাত বাড়তেছে দেখা যায় সুবল দা সবসময় ফু করতো। ওই যে গোলকিপারের যে একটা থাকেন, ওই টেন্ডেন্সিটা ছিল। তো আমি গান করি, আর কিছুক্ষণ পর পরে সে বলে, ভাই খুব ভালো হয়েছে এই জায়গাটা একটু। সুবলদা কোনো দিনই বলে না যে তোমার খারাপ, করে সব ভালো হয়েছে, খালি এই জায়গাটা আর একটু আবেগ দিলে ভালো, এই করে কোনো গান আদায় করেছেন। এটা আমার সঙ্গে গিয়েছেন বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী রুনাল। এটা হলো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। জাস্ট অ্যামাইজিং স্যার। স্যার, এই মাসের 21 তারিখে 21 আগস্ট নায়ক রাজ্জাকের মৃত্যুবার্ষিকী। আর কদিন পরই, চলতি মাসে রাজ্জাকের জন্য আপনি সবচেয়ে বেশি গান গেয়েছেন, এবং আপনার গায়কী আর রাজ্জাকের কণ্ঠস্বর অনেকটা সিমিলার। রাজ্জাককে নিয়ে একটা স্মৃতিচারণ করেন স্যার, যে কোনো গানের শুটিংয়ে বা সিনেমার শুটিংয়ে মহরতে রাজ্জাককে নিয়ে মজার কিছু স্মৃতি যদি আমার সাথে অন্তত একটা স্মৃতি শেয়ার করেন। মজার কিছু নেই, ব্যাপার হচ্ছে কি, রাজ্জাক উনি একদম সাংঘাতিক, মানে গানের ব্যাপারে পাগল ছিলেন। কিছু কিছু যেরকম আলমগীর ভাই কিন্তু ভালো গান গাইতে পারেন। জি। এবং বেশ উনি ম্যাক্সিমাম গান, হাদি ভাই যে গানগুলি, সৈয়দ আব্দুল হাদি সেই গানগুলি গেয়েছেন ছবিতে, ওইটা আলমগীর ভাই গানগুলি, হাদি ভাইয়ের গানগুলি খুব ভালো গায়। তো নায়ক রাজ্জাকেরও অনেক গান, এবং উনি রিদম সম্পর্কে আমার একটা মনে আছে যে চাপাডাঙ্গার বউ আমরা কিছু রিদম ইউজ করেছিলাম ফোক গানের ভিতরে, সেখানে উনি একটা জায়গায় ড্রাম বাজিয়েছিলেন। এবং রাজ্জাক স্যার ড্রাম বাজিয়েছেন। আপনার যদি প্র্যাকটিস না থাকে, ঠিক আছে, একদমই যদি জ্ঞান না থাকে, তাহলে বাজাতে পারেন না। নিশ্চয়ই রাজ্জাক সাহেবের ছিল, যার জন্য উনি কখনো ঢোল বাজাচ্ছেন, কখনো ড্রাম বাজাচ্ছেন, এটা একদম ডাইরেক্ট রেকর্ডিং এটা আমি করেছিলাম। রাজ্জাক ভাইয়ের আমার একটা গান আমার খুব হয়, সেটা হলো যে, এটা গীতিকার ছিলেন ডক্টর মোহাম্মদ মুনিজামান সাহেব গান লিখতেছেন আলী হোসেন সাহেবের বাসায়। তখন ওইরকম সময় ছিল, পর্যাপ্ত সময় ছিল, সবাই বলতো না যে আর ঠিক আছে এক সিটিংয়ে, আর এখন যেরকম হয় মোবাইলে গান লিখলাম, পাঠায় দিলাম, মেসেজে পাঠিয়ে দিলাম, তারপর আরেকজন সুর করলো, কিংবা
প্রযুক্তি ডেভেলপ হয়েছে না, এইটা ছিল না। ওই ডক্টর মোহাম্মদ মুনিজামান সাহেব লিখতেছে, আলী হোসেন সাহেব শুরু করতেছে, আমি শিখতেছি, আবার আমি উচ্চারণ পারতেছি না। আলী হোসেন সাহেব বলতো তোমার বাবা বাংলা শিখো, তার ছেলে তুমি আমি কই স্যার আমি তো উর্দু মিডিয়ামের ছেলেদের সঙ্গে পড়ি। তো ওইখানে একটা গান ছিল নায়করাজ রাজ্জাকে লিপি, ওই ছবিতে নায়িকা ছিলেন সুজাতা, ছবির নাম হলো অশ্রু দিয়ে লেখা। তো এখনও দুটি গান, এই গানটা তো বাজে, আরেকটা গান সাবিনা ইয়াসমিনে আছে অশ্রু দিয়ে লেখা এমন এই গান। তো আমি এই গানটা একবার একটু গাওয়ার চেষ্টা করি। ও দুটি নয়ন স্বপনে চয়নে নিজের যে ভুলে যায়, তুলনা খুঁজে না পায়, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। ও দুটি নয়ন স্বপনে চয়নে নিজের যে ভুলে যায়, তুলনা খুঁজে না পায়, আজ মন রাখা হলো দায়, হায় রে আজ মন রাখা হলো দায়। স্যার আই এম গেটিং ইমোশনাল। না না, আই এম গেটিং ইমোশনাল যে আমি আপনার সামনে বসে আমি আপনার ইন্টারভিউ করছি। স্যার 2018 সনে পেয়েছেন 21শে পদক। প্রথম কোন গানটির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন? এইটা না খুব বিতর্কিত একটা ব্যাপার, আমি গানের জন্য কোনো অ্যাওয়ার্ড পাইনি। এটা আমার দুঃখও নাই, ব্যথাও নাই, বেদনা নেই। কেন পাই নাই সেটা আমি একটা জিনিস সবসময় মনে করি, যারা বোর্ডে ছিলেন কমিটিতে, প্রত্যেক বছর যে ছবিগুলো রিলিজ হয়, বছর শেষে তো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় না, বাচ্চাশোষ পুরস্কার দেওয়া হয়, ওরকম যেরকম এন্ড্রু কিশোর 8টা পুরস্কার পেয়েছে, শুভিন নন্দী 6টা পুরস্কার পেয়েছে, হাদি ভাই 4টা পুরস্কার পেয়েছে, আমি কিন্তু একটাও পাইনি। আমি 21শে পদক, আপনার মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের চেয়ে বড় যেটা 21শে পদক না এটা 21শে পদক পেয়েছে, ঠিক আছে, এটা তাও আজ থেকে 8 বছর আগে। হ্যাঁ, ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে কিছু লোকজন থাকে না, যে আমার একটাই ছিল যে গান গাবো, লোকজন যেন আমার গানগুলি আবার গায়, এবং আপনার যেটা ড্রিম ছিল সেটাই হয়েছে। আপনার গানই আপনাকে অমর করে রাখবে, এবং আপনার গানই তরুণ প্রজন্মের কাছে আপনাকে বাঁচিয়ে রাখবে। আমি, আমার পরের জেনারেশন, তার পরের জেনারেশনও আপনার গান শুনবে। স্যার 71 এন্টারটেনমেন্ট পডকাস্ট সম্পর্কে যদি কিছু বলতে চান। আমি বলবো যে আপনারা বাংলাদেশের শিল্পীদের নিয়ে, বাংলাদেশের গীতিকারদের নিয়ে, সুরকারদের নিয়ে একটা অনুষ্ঠান করলে আমার মনে হয় ভালো লাগে। কারণ আমাদের যে নতুন প্রজন্ম আসছে তারা কিন্তু জানে না যে খানাতুর রহমান সাহেব কী, তারপরে নঈম গহর সাহেব কী। নঈম গহরের একটা দেশাত্মবোধক গান আছে, বুঝলেন না, জন্ম আমার ধন্য হলো মাগো, সাবিনা ইয়াসমিন এটা সলভ পড়ে, এটা আগে প্রথমে এটা গীতিকার ছিলেন নঈম গহর সাহেব, সুরকার আজাদ রহমান সাহেব। প্রথম গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন, জিনাত রেহানা এবং ফিরোজা বেগম, নজরুল সঙ্গীতের শাফিন হামিনের মা। তো উনি গিয়েছিলেন, এটা করাচিতে রেকর্ডিং হয়েছিল, এবং মেল ভয়েস ছিল একজন পশ্চিম পাকিস্তানের একজন নিউজ ক্যাস্টার ছিলেন। তো ওই জায়গায় আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ফ্লাইট মিস করার কারণে হয় না। তো ওই গানটা আবার পরে আজাদ রহমান সাহেব সাবিনাকে দিয়ে চলো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় কেন ডাক। এই গানটা আমি বলি যে আমাদের যারা নতুন প্রজন্ম আসছেন, এটা অন্তত আমার সকাল থেকে কেউ যদি এই গানটা 1000 বার গাওয়ার চেষ্টা করে, প্র্যাকটিস করে, এবং ভালোভাবে যদি পুরো গানটা গাইতে পারে, তাহলে এখন যে আমরা বলি যে উচ্চাঙ্গ সঙ্গীতের দরকার, শেখা অবশ্যই দরকার, কিন্তু এটা যদি 1000 বার কেউ ডেলি প্র্যাকটিস করে, আমি বিশ্বাস করি সে গান গাইতে পারবে। স্যার অনেক ভালো থাকবেন। আপনার জন্ম মাস আগস্ট, এই মাসটা আনন্দে কাটুক। এই মাসটাই কেন, পুরো বছরই আনন্দে কাটুক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, দোয়া করবেন সবাই অলওয়েজ। আমি শরীর স্বাস্থ্য কিপ আস ইন ইউর প্রেয়ার্স। আজ এখানেই দাঁড়ি, আমরা যাব বাড়ি। সঙ্গে ছিলাম আমি আফফান মিতুল। আগামী পর্বে নতুন কোনো গেস্ট নিয়ে আমি হাজির হব 71 এন্টারটেনমেন্ট পডকাস্টে। আমাদের সঙ্গেই থাকুন, আমাদের পেজটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।